আজ আমার যে মানুষটির সাথে বিয়ে হলো তার আগের স্ত্রীর একটা ছেলে সন্তান আছে। মাত্র একটি সন্তান রেখে তার আগের স্ত্রী মারা গেছে। এখন সে ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে। ছেলেটার নাম লিটন। বয়স 10.5 বছর কি 11 বছর হবে। আমিও জেনে শুনেই বিয়ে করেছিলাম। আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে লিটনকে দেখাশোনা করার জন্য। কিন্তু লিটন ছেলেটি প্রায় আমার দিকে একটা খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত। সে আমার কাছে কি চায় আমি বুঝতে পারতাম। একদিন স্বামী কাজের জন্য গ্রাম থেকে শহরে চলে গেলেন, আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না। রাতে লিটন বলল, মা আমি আমার রুমে একা ঘুমাতে পারব না। অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে একা ঘুমাত। লিটন মাঝে মাঝে আবদার করত আমার রুমে ঘুমানোর জন্য। আমায় প্রতি রাতে বলত, আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারত না, তুমি মুখে মুখে না করে দিলে। এসব বলে কান্না করতে লাগল। আমি বলেছিলাম, এখন তুমি বড় হয়েছ, তোমার আলাদা রুমেই ঘুমাতে যাওয়া উচিত। লিটন মাঝে মধ্যে আবদার করত আমি যেন তাকে গোসল করিয়ে দেই। একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম, ঠিক আছে, তুমি আজ আমার রুমে থাকবে। রাত যখন 1:30 বাজে তখন লিটন আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ ছানাবড়া হয়ে যাবে। তাহলে আসল ঘটনাটা বলি। আজ আমার বিয়ে হয়েছে। বাকিদের মতো আমিও বাসর রাতে বসে আছি। কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ, নেই কোনো স্বপ্ন, আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা। কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বউ সেজে বসে আছি। এর আগেও ছিল এরকম একটি রাত। কারো জন্য এভাবেই বসেছিলাম। আজ হয়তো সব একই রকম, শুধু মানুষটি বদলে গেছে। হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম। সে আর কেউ নয়, আমার নতুন স্বামী দেছের আলী। আমি উঠে সালাম করলাম। দেছের আলী বলল, সালাম করা লাগবে না, বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমিও সোফায় শুয়ে পড়ি। রেহেনা বলল, মানে? আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় থাকতে পারব। দেছের আলী বলল, দেখুন, আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না। দুজনেরই আলাদা আলাদা কারণ আছে। কিন্তু আমরা একজন অন্যজনকে সম্মান তো করি। আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবো আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেব। আপনি আমার স্ত্রী, তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব। আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম। এবার বলি আমাদের বিয়েটা কিভাবে হলো। মিস্টার দেছের আলী শহরের অনেক বড় একজন ব্যবসায়ী। আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতে হয়েছে। বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে। অবশ্য আমাদেরও অসম্মতি ছিল না। আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ। কিন্তু এ বন্ধনে কোনো মনের জায়গা নেই। কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা। মানে দুজনের মনেই অন্য কারো মায়ে জড়িত। অন্য কারো কাছে আমাদের মন বন্ধক বেরিয়ে গেল। বিয়েটা দুজনেই করেছি, কিন্তু মনে অন্য কেউ রয়েছে। ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে পড়ল। বিয়েতে কোনো ভালোবাসা নেই, শুধু রয়েছে দায়িত্ব। বিয়েটা নিয়ে আমাদের বিয়ের আগেই কথা হয়েছিল। উনি আমার দায়িত্ব নেবে, আর আমি উনার পরিবারের আর ওনার ছেলের দায়িত্ব নিব। উনার ছেলে লিটন, উনি ফেন্সি আপুর ছেলে। ও ফেন্সি আপুকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। ফেন্সি আপু দেছের আলীর প্রথম স্ত্রী। তিনি এখন আর এই পৃথিবীতে নেই। 2.5 বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে। বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম। দেছের আলীও ও আমার সিনিয়র ছিল। দেছের আলীর সাথে কখনো দেখা না হলেও ফেন্সি আপুর সাথে দেখা হতো। শুধু দেখা বললে ভুল হবে। ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না। এর কারণও আছে। আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, আর উনার সব ট্যালেন্ট নাকি চুরি করেছিলাম। তা উনি শুধু ভাবতেন অবশ্য। আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন। উনার স্বামীকে চুরি করেছি বলে অপবাদও দিতেন। কিন্তু নেই, উনার উপর তো আমার কোনো অধিকারই নেই। কারণ আমি ওনাকে স্বামী মানতে পারিনি। বিয়েটা করেছি শুধু পরিবারের জন্যে, লিটনের এর জন্যে। লিটন এখন 12 বছরের ছেলে, ক্লাস 4-এ পড়ে। দেখতে একদম তার বাবার মতো। যেমন সুন্দর তেমনি মায়াবী দেখতে। বিশেষ করে তার চোখ দুটি দেছের আলীর মতো। শুনেছি দেছের আলীর চোখে নাকি অনেক মায়া, কিন্তু কখনো তাকাইনি। কারণ এখন আর কারো মায়াই পড়তে চাই না। একবার পরে অনেক কেঁদেছি, আর কাঁদার ইচ্ছা নেই। আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে। থাক সব বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল। উঠে দেখি দেছের আলীর এখনও ঘুমোচ্ছে। কিন্তু জানালা দিয়ে আসা আলো তার ঘুমে ব্যাঘাত দিচ্ছে। তাই জানালার পর্দা বন্ধ করে দিয়ে আসলাম। এসে রেডি হয়ে বাইরে চলে আসলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে। তারা বলল, আরে বৌমা তুমি এত সকালে কেন? রেহেনা শাশুড়ি মাকে বলল,
আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই। ভাবি, তা ঠিক আছে, কিন্তু গয়না, যাও এখনই পরে আসো। ভাবি, আসলে আমার সাজাগোজা পছন্দ না। ভাবি বলল, জানি, তাই তো গতকাল নিজের বিয়েতেও সজনি। মা বলল, বিয়েটা কি তেমন ভাবে হয়েছে নাকি? তোর দেবরের জন্য কিছুই করতে পারলাম না। ভাবি বলে, থাক মা, বাদ দেন। আমাদের নতুন বউ তো এমনিতেই চাঁদের টুকরা, ওর সাজা গোজা লাগবে না। ভাবি, আমি বুঝি সুন্দর না। মুখ গোমরা করে মা বলল, তুইও খুবই সুন্দর। কিন্তু মা জানো, আমি ছেলে হলে ঠিকই আমার দুই ভাবির প্রেমে পড়তাম। ভাবির প্রেমে পড়তি? অবশ্য আমিও পড়তাম। পিছন থেকে এসে মাকে বলল। ভাবি বলল, ছোট ভাবির প্রেমে পড়তি? আমার জাটা এত সুন্দর। সবাই হাসাহাসি করছি। রেহেনা বলল, মা আমি সবার জন্য চা বানিয়ে আনি। মা বলল, আরে না, তুই বস, আমরা সব করব। রেহেনা বলল, মা আমার ভালো লাগে না এমনি বসে থাকলে। রেহেনা, প্লিজ মা। ভাবি বলল, আচ্ছা তাহলে আমি সাহায্য করি, আর সাথে অনেক গল্প করব, কেমন? রেহেনা বলল, আচ্ছা। রেহেনা চা বানালো আর নূপুর ও ভাবির সাথে গল্প করল। আসলে গল্প করছিল না, শুধু শুনছিল। চা বানানো শেষে নিয়ে আসলো। এসে দেখে মা, বাবা আর দেছের আলী ভাইয়া বসে আছে। বসে বসে গল্প করছে। সবাইকে চা দিল। বাবা বলল, বাহ, অনেক মজা হয়েছে। সুজন বলল, হ্যাঁ, অনেক অনেক ভালো হয়েছে। নূপুরকে একটু চা বানানো শিখিয়ে দিস। কি বানায় টেস্ট বুঝি না। নূপুর বলল, কি এত বড় কথা, কাল থেকে 1 সপ্তাহ তোমার চা বন্ধ। সুজন বলল, না না, আমি তো দুষ্টুমি করে বলেছি। তুমি তো জানো আমি চা ছাড়া থাকতে পারি না। এভাবে সবাই চা খেয়ে নিলাম। তারপর আমি আর আমার স্বামী ঘরে চলে গেলাম। গিয়ে দেখি অবাক কাণ্ড। দেছের আলীর ছেলে, সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে, মনে হয় পেকে গেছে। গিয়ে দেখি একটা পুতুল হাতে বলছে, তুমি কবে আমার হবে মা? আবার কবে তোমার কাছে টেনে নেবে? আমি যে আর শুইতে পারছি না মা। আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম। কোন মাকে সে চায়, আর মায়ের কাছে তার কিসের চাওয়া? আর তার মা তো বেঁচে নেই। তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি? এ তো ছোট ছেলে, এই বয়সে পেকে গেছে। কি বলছে কিছুই বুঝতে পারছি না। কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাজে বাইরে গেলেন কিছুদিনের জন্য। লিটন ছেলেটি আমার দিকে সব সময় এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মনে হয় তার চোখের ভিতর হাজারো পিপাসা। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, এই লিটন, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছ? সে বলল, আমি আপনার চেহারা দেখছি, আপনার চেহারায় এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। আমি তো তার কথা শুনে অবাক, এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে? হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেলল, তুমি বাবাকে কেন বিয়ে করলে? আমি বললাম, দেখো তুমি ছোট মানুষ, আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে। লিটন ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে। আমি গোসল করতে গেলাম। লিটন বলছে, মা অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না, আমাকে ভাত খাইয়ে দেয় না। মা তুমি তো আমার মা। যেহেতু আমার আগের মা মারা গেছে, এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য। মা আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও। আমি বললাম, দেখো লিটন, তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত। আর এখন তো তুমি বড় হয়েছ, তুমি নিজ হাতে গোসল করতে শেখো। আর তুমি এখন বড় হয়েছ, তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দিব? তুমি নিজেই করতে পারবে বাবা। সে বলল, থাক, পর কখনো মা হয় না। আমি বুঝাতে পারলাম, আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না। এই বলে লিটন চলে গেল। আমি চিন্তা করলাম, আমার কি কোথাও ভুল হয়েছে? আমি তো এখন তার মা, আর তাই মা হিসেবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল। কিন্তু সে তো তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইত না। আজ বাড়িতে তার বাবা নেই, বুঝতে পারছি না আসলে কারণটা কি। বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে রাতের রান্না শেষ করে আমার ঘরে গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে, আর ছবির সাথে এক অদ্ভুত আচরণ করছে, আর বলছে, আমার মনের আশাটুকু কবে পূরণ হবে মা? লিটন চোখে পানি ছেড়ে কান্না করছে আর বলছে। আমি ডাক দিলাম, লিটন তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? লিটন বলল, কিছু হয়নি মা, আমি আসছি, তুমি যাও। আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম। লিটন আমার কাছে কি চায়? তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। লিটন খেতে বসল আর তার মাকে বলতে লাগল, মা আজ রাতে আমি তোমার রুমে ঘুমাবো। আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে। আমি বললাম, লিটন তুমি বড় হয়েছ, তোমার ভয় পাবার কথা না। তুমি তোমার রুমে ঘুমাও, কিছু হবে না। লিটন আমার কথার জবাবে বলল, আরে মা, আমার আসল মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারত না। আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত। আচ্ছা লিটন, তোমার কাছে একটা প্রশ্ন,
তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি এসব আবদারের কথা বলতে না। এখন তোমার আব্বা বাড়িতে নেই, আর এখন তোমার অনেক আবদারের কথা বলছো কেন বাবা? মা, তুমি আমার কষ্ট বুঝবে না। আমি তো কিছুই বুঝি না, সব তুমিই বোঝো। এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যাও, রাত অনেক হয়েছে। লিটন চোখের পানি মুছে তার রুমে চলে গেলেন, আর আমি শুয়ে শুয়ে লিটনের আবদারের কথা ভাবতে লাগলাম। লিটন আমার রুমে ঘুমাতে চায়, তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে। আবার বলে তাকে গোসল করিয়ে দিতে। আমার ছবি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনিয়ে কি জানি বলে ভাবতে পারছি না। এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ লিটনের রুমে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্য রকম আচরণ করছে, আর মাঝে মাঝে হাসছে, আবার কান্নাও করতেছে। আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম, কিছুতেই ঘুমাতে পারছিলাম না। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। আসলে লিটন আমার কাছে কি চায় তাই আমার জানতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার রুমে তাকে থাকতে দিব, আর আমি ঘুমাবো না, ঘুমের ভান করে থাকব। তাহলে বুঝতে পারবো আসলে লিটন আমার কাছে কি চায়, তা স্পষ্ট হয়ে যাবে। তারপর দিন আমি লিটনকে বললাম, লিটন, আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব, তুমি খাবে না? লিটন বলল, না মা, আমি তোমার হাতের খাবার খাবো না, কারণ তুমি আমার আবদার পূরণ করো না। ঠিক আছে বাবা, তোমার সব কথা রাখব, তুমি এবার আমার হাতের রান্না করা খাবার খেয়ে নাও। সে বলল, সত্যি বলছো মা? হ্যাঁ সত্যি, সত্যি। এবার লিটন খুশি হয়ে সে আমার হাতের খাবার খেল। ঠিক আছে বাবা, তাহলে আজকে তোমাকে তোমার রুমে থাকতে হবে না, তুমি আমার রুমে ঘুমাবে, কারণ আমি এখন বুঝতে পারছি রুমে থাকতে তোমার ভয় লাগে, তাই না? লিটন বলল, তাহলে তুমি আমার কষ্টটুকু বুঝতে পেরেছ। তারপর লিটনের বাবার ফোন আসলো। সে ফোনে জানিয়ে দিল তার আসতে আরও কয়েকদিন দেরি হবে। তুমি ছেলের প্রতি খেয়াল রেখো। আমি মনে মনে একটু খুশি হইলাম, কারণ যদি আমার স্বামী এসে পড়ত তাহলে লিটন আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না। ভালোই হলো। তারপর রাতের খাবার খেয়ে লিটনকে ডাক দিলাম, লিটন, তুমি আমার রুমে আসো, আজ তুমি আমার রুমে ঘুমাবে। শুধু আজ নয়, যতদিন তোমার বাবা আসবে না, ঠিক ততদিন পর্যন্ত, বুঝলে? লক্ষ্য করলাম লিটন অনেক খুশি হয়েছে। তারপর রাতের খাবার শেষ করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। এদিকে লিটনও শুয়ে পড়ল। রাত যখন 2:30 বাজে তখন দেখি লিটন ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল। তারপর হাত দিয়ে শিওর হলো ঘুমিয়েছি কিনা আমি। তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল, কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের সুকেছের চাবি ছিল। আমি যেন আর টের না পাই, তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল। সুকেছে তার মায়ের স্বর্ণ গহনা ছিল, আর সুকেচটা খুলে সকল স্বর্ণ অলংকার সে একটা শপিং ব্যাগে নিয়ে নিল। ব্যাগটি তার রুমে নিয়ে রেখে আসলো। তারপর আঁচলে চাবিটা বেঁধে রেখে দিল। তারপর ঘুমিয়ে পড়ল। আমি ঘুম থেকে জেগে উঠি। এটা কি করল? এতটুকু একটা ছেলের সাহস দেখে অবাক হচ্ছি। সে সব স্বর্ণ অলংকার চুরি করল, আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন? আমি তাকে কিছুই বলিনি। সকালে উঠে লিটন বলল, মা তাড়াতাড়ি খাবার দাও, আজ একটু জলদি স্কুলে যেতে হবে। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, নাও খেয়ে স্কুলে যাও। সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতেই আমিও তার পিছু নিলাম। তারপর দেখলাম একটা স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল। তারপর এই টাকাগুলো নিয়ে কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে। আর মায়ের কবরের চারপাশে বেড়া দিয়ে কবরটাকে সুন্দর করে তুলল, যেন গরু ছাগল যেতে না পারে। আমি লিটনের এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। এতটুকু একটা ছেলে মায়ের প্রতি কি ভালোবাসাই না দেখালো, কিন্তু চুরি করে কেন করল? পরে আমি লিটনকে বললাম, বাবা, আমি তোমার সব কার্যকলাপ দেখেছি, তুমি চুরি করলে কেন? সে বলল, মা, তুমি জানো, এই সোনার গহনা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে, আর তাই আমি আমার মায়ের টাকা দিয়ে কিনা সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম। ভালো করিনি মা। আমি বললাম, বাহ লিটন, তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম। বন্ধুরা, তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো, তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি পাবে এবং সফল হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।